আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হারুন রশিদ জুয়েল। আজ কথা বলবো এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, যে চারটা এক্সাম্পল: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা ডিসঅর্ডার, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এটার যে আয়রন প্রোফাইলের যে ডিফারেন্স গুলো কেন হয় এটা আমরা মোটামুটি অনেকেই জানি, কিন্তু কেন এরকম হয় সেটা জানার চেষ্টা করবো আজ। তো সেজন্য আমরা প্রথমে এই জিনিসগুলো দেখে নেবো, যেটা কি সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, টিআইবিসি এবং পার্সেন্ট স্যাচুরেশন জিনিসগুলো কি আসলে। সেরাম আয়রন হচ্ছে সার্কুলেটিং ব্লাডে আমাদের ট্রান্সফেরিনের সাথে যে আয়রনটা বাউন্ড থাকে সেটা হচ্ছে সেরাম আয়রন। এটা দেখলে আমরা আয়রন লেভেল সম্পর্কে আইডিয়া পাবো, শরীরে আয়রন কেমন আছে। আর সেরাম ফেরিটিন, আমরা জানি ফেরিটিন একটা স্ট্রেস ফর্ম অফ আয়রন। ফেরিটিনের দুটো ফর্মই থাকে, সেরামেও থাকে, স্ট্রেস ফর্মেও থাকে। তো ফেরিটিন নামটা এসেছে হচ্ছে আয়রন এবং প্রোটিন মিলে, এগুলো ফেরিটিন ফেরিটিন। এখন তাহলে ফেরিটিনের যদি সেরাম লেভেল আমরা দেখি, সেরাম লেভেল দেখলে ওর স্টোরেজ সম্পর্কে একটা আইডিয়া পাবো। ওই যে আব্দুল নূর তুষার যে একটা ভাইরাল স্ট্যাটাস দিয়েছিলেন যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়, এরকম সেরাম ফেরিটিন দেখলে আমরা বুঝবো যে স্টোরেজ ফর্মটা কেমন আছে। 1 মাইক্রোগ্রাম পার লিটার যদি আমরা ফেরিটিন পাই, সেটা রিপ্রেজেন্ট করে 8 গ্রাম অফ, মোটামুটি হ্যাঁ 8 to 10 মিলিগ্রাম অফ আয়রন স্টোরেজ এটা সিগনিফাই করে। তাহলে সেরাম ফেরিটিন দেখলে আমরা স্টোরেজ আয়রন সম্পর্কে আইডিয়া পাবো। এরপর টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটা কার আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি? ট্রান্সফেরিনের। তাহলে ট্রান্সফেরিনের লেভেলের সাথে সরাসরি কোরিলেট করে টিআইবিসি। মানে সহজ ভাষায় বললে, কারো যদি ট্রান্সফেরিন বেশি থাকে তাহলে তার টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি, ট্রান্সফেরিন কম থাকলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কম। ট্রান্সফেরিনের ধরো দুটো করে হাত আছে, ধরো কারো 100টা ট্রান্সফেরিন আছে, তার মানে 200টা হাত, মানে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ধরলাম 200। আর যদি 200 ট্রান্সফেরিন থাকে তাহলে তার 400। মানে ট্রান্সফেরিন লেভেলের সাথে টিআইবিসিটা ওঠানামা করবে। তার মানে আহ, শরীরে ট্রান্সফেরিন তো আয়রনের সাথে বাইন্ড থাকে। এখন বাইন্ড যেগুলো থাকবে না সেগুলো এবং বাইন্ড যেটা থাকবে সেগুলো সব ট্রান্সফেরিন সহ, সব ট্রান্সফেরিনের ক্যাপাসিটি নিয়ে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। কিন্তু এই যে ট্রান্সফেরিনের মধ্যে যারা আয়রনের সাথে বাইন্ড হয়ে আছে এরা হচ্ছে স্যাচুরেটেড হয়ে আছে। তাহলে ট্রান্সফেরিনের সাথে যে আয়রন বাইন্ড থাকে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ট্রান্সফেরিন, আর যেটা বাইন্ড নেই সেটা আনস্যাচুরেটেড। তাহলে এই যে এটাই হচ্ছে এই পরেরটা পার্সেন্ট স্যাচুরেশন। কার? পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন। মানে ট্রান্সফেরিনের কত পার্সেন্ট স্যাচুরেটেড হয়ে আছে, মানে কত পার্সেন্ট আয়রনের সাথে বাইন্ড করে আছে। তো নর্মালি ট্রান্সফেরিন আমাদের শরীরে যা আছে, ধরা যাক 100টা ট্রান্সফেরিন মলিকুল আছে আমার, নর্মালি 1/3 হচ্ছে স্যাচুরেটেড থাকে, মানে আয়রনের সাথে বাইন্ড অবস্থায় থাকে, মানে 33%। এটা হচ্ছে নর্মাল। তো কারো যদি ট্রান্সফেরিন ধরা যাক 100টাই আছে, কারো আয়রন বেড়ে গেল শরীরে, তাহলে বেশি পরিমাণ আয়রন বেশি ট্রান্সফারের সাথে বাইন্ড করবে, তার মানে বেশি পরিমাণ ট্রান্সফারেন্স স্যাচুরেটেড হইলো, মানে স্যাচুরেশন, পার্সেন্ট স্যাচুরেশন বাড়বে। যদি আয়রন কমে যায় পার্সেন্ট স্যাচুরেশন কমবে। তো আমরা মনে হয় এই কটা জিনিস দেখলাম। আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, যে এই ট্রান্সফারিন যেটা প্রোটিন, এর সাথে ফেরিটিনের একটা সম্পর্ক আছে, একটা ইনভার্স রিলেশনশিপ আছে। মানে ফেরিটিন যদি বেড়ে যায় তাহলে ট্রান্সফারিন সিনথেসিস লিভার থেকে কমবে, ফেরিটিন কমলে ট্রান্সফারিন সিনথেসিস বাড়বে। তো এই তথ্যগুলো আমাদের এই জিনিসটা বুঝতে সাহায্য করবে। তো প্রথমে আসি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। নাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তো অবভিয়াসলি আয়রন কমবে। তো এটা ডিটেলসে না গিয়ে আমরা দেখলাম যে আয়রন কমবে। তো আয়রন কমবে, ফেরিটিন মানে কি স্ট্রেস ফর্ম বলি বা সেরাম ফর্ম সবই তো কমবে, কারণ আয়রন তো ইউজ হয়ে যাইতেছে, স্টোরও তো ঘাটতি হয়ে গেছে। তো সেরাম ফেরিটিনও কমবে। এখন আমরা কি বললাম, ফেরিটিনের সাথে ট্রান্সফারিনের একটা ইনভার্স রিলেশনশিপ। তাহলে এটা কমলে ট্রান্সফারিন সিনথেসিস বাড়বে। তো ট্রান্সফারিন সিনথেসিস যদি বেড়ে যায় তাহলে আমরা কি বললাম, যে ট্রান্সফারিন লেভেল বেড়ে গেলেই তার ক্যাপাসিটি, বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়বে, কারণ আগে যে পরিমাণ ছিল তার চেয়ে বেশি ট্রান্সফারিন আছে, ক্যাপাসিটি বাড়ছে। সে আয়রনের সাথে বাইন্ড করুক আর না করুক সেটা আমাদের জরুরি বিষয় না। তাহলে এখন যদি ট্রান্সফারিন বাড়ে, আগে ছিল 100 এখন হয়ে গেছে 200 ধরা যাক ট্রান্সফারিন, কিন্তু আয়রন তো আগের চেয়ে কম, তাহলে অনেক কম পরিমাণ ট্রান্সফারিনের সাথে আয়রন বাইন্ড করতেছে। যেহেতু আয়রনের লেভেল কমে গেছে, ট্রান্সফারিন লেভেল বেড়ে গেছে, তাহলে তুলনামূলক ট্রান্সফারিন খুব কম পরিমাণ ট্রান্সফারিনের সাথে আয়রন বাইন্ড অবস্থায় থাকবে। তাহলে যদি আমরা পার্সেন্টেজ করি দেখা যাবে নর্মালি 33%,
100টা থাকলে তার 33টার সাথে আয়রন বাইন্ড ছিল, এখন 100টার জায়গায় হয়ে গেছে 200টা, আবার আয়রনও গেছে কমে। তাহলে 200টার মধ্যে দেখা গেলো 20টার সাথে আয়রন বাইন্ড করছে, তাহলে পার্সেন্টেজ তো খুবই কমে যাবে। এই হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন, আইডিয়াতে কমে যাবে। এখন আমরা আসি এসিডি, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এখন এসিডিতে দুইটা ঘটনা ঘটে, একটা ইনফ্লামেশনে ইন্টারলিউকিন 6 রিলিজ হয়, যেটা আমাদের কি করবে, ফেরিটিনকে বাড়ায় দেয়, ফেরিটিন বাড়ায় দেয়। তাহলে ফেরিটিন বাড়ায় দেয়, তাহলে প্রথম পয়েন্টটা আমরা ফেরিটিন বাড়ায় দিলাম। এই লাল জিনিসটা আমাদের মনে রাখা জরুরি, যে এটা যেহেতু এটা বাড়বে বাকি সব কমবে। এখানে দেখেন ফেরিটিনটা বেড়ে গেছে, তাহলে ফেরিটিন কেন বললাম আমরা জানলাম, ফেরিটিন বাড়লো, ফেরিটিনের সাথে ট্রান্সফারেন্টের সম্পর্কটা কি, ইনভার্স রিলেশনশিপ। তাহলে ট্রান্সফারেন্টটা কমে যাবে, ট্রান্সফারেন্ট কমে গেলে তার বাইন্ডিং ক্যাপাসিটি কমে যাবে, তার বাইন্ডিং ক্যাপাসিটি কমে গেছে। এবং এবং এখন আসি যেহেতু স্যাচুরেশন দেখবো, তাহলে ট্রান্সফারেন্ট কমে গেছে, আয়রন কেমন সেটা আগে দেখতে হবে স্যাচুরেশন দেখতে হলে। এখন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে আর একটা ঘটনা ঘটে, সেটা লিভার থেকে হেপসিডিন রিলিজ হয়। আমরা একটা জানি হেপসিডিন একটা মানে এনজাইম বা এনজাইমেটিক প্রোটিন, যেটা কি করে, আয়রন রিলিজ হতে দেয় না, এন্ড্রোসাইট থেকে আয়রন রিলিজ হতে দেয় না, বোন ম্যারো ম্যাক্রোফেজ যেগুলোতে আয়রন জমা হয়ে আছে রিলিজ হতে দেয় না, মানে আয়রনটাকে কমায় দেয়, মূল কথা সেরাম আয়রন কমায় দেয়। তাহলে আয়রন কমেছে, এদিকে আবার ট্রান্সফারেন্টও কমেছে, তো ট্রান্সফারেন্ট কমলো, আয়রনও কমলো, তার মানে কি স্যাচুরেশন নর্মাল? না, এখানে আসলে যে এই কি বলে, যে আয়রনটুকু আছে দেখা যাচ্ছে যে এই যে হেপসিডিনের কারণে রিলিজ হইতে পারতেছে না, সেটা আছে স্টোরে, আয়রন কমেছে, তারপর আবার স্টোরে গিয়ে জমা, মানে স্টোরে আছে, আয়রনটা একটু বেশি কমেছে। তো ট্রান্সফারিন লেভেলটা কমেছে ঠিক আছে, কিন্তু আয়রনটা বেশি কমেছে, তাহলে কম পরিমাণ ট্রান্সফারিন স্যাচুরেটেড হবে, এই কারণে স্যাচুরেশনটা কমে যাবে। ক্লিয়ার? এখন আসে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া। তো প্রথমেই বলে নেই, সিডেরোস মানে তো আয়রন, ব্লাস্ট মানে হচ্ছে ইমেচুর সেল, যেগুলো ইরিথ্রয়েড প্রিকারসর সেল। তো এই ব্লাস্ট সেলে আয়রন ডিপোজিশন হবে কেন, যে মাইটোকন্ড্রিয়াতে হিম সিনথেসিস হওয়ার কথা ছিল, সেটা সিনথেসিস ঠিক মতো হচ্ছে না, তখন আয়রনটা ডিপোজিট হয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তো নিউক্লিয়াসে তার মাইটোকন্ড্রিয়া আছে, সেগুলোতে আয়রন জমে, সেটা রিং এর মতো লাগে, যেটা রিং সিডেরোব্লাস্ট। তো এই সিডেরোব্লাস্টিক এনিমিয়াকে আমরা একটা আয়রন ওভারলোড এনিমিয়া হিসেবে ট্রিট করব, একটা আয়রন ওভারলোড ডিজিজ হিসেবে ট্রিট করব। তাহলে সিডেরোব্লাস্টিক এনিমিয়াকে আয়রন ওভারলোড ডিজিজ হিসেবে ট্রিট করলে প্রথমে আমরা দেখবো সেরাম আয়রন কি হবে, ইনক্রিজ করবে, আয়রন জমতেছে, ফেরিটিন হিসেবে জমতেছে এই যে ইরিথ্রয়েড প্রিকারসর সেলগুলোতে, তাহলে ফেরিটিন কি করবে, ইনক্রিজ করবে, অথবা নর্মাল থাকতে পারে সবগুলোতেই। আচ্ছা, তো ফেরিটিন ইনক্রিজ করবে, সেরাম আয়রন ইনক্রিজ করবে। এখন এখানে যেটা হয় সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়াতে, এই যে ইরিথ্রয়েড প্রিকারসর সেলগুলোতে আয়রন ডিপোজিশন হইতেছে, এগুলো আসলে বোন ম্যারোতেই মারা যায়, তো যেটাকে আমরা বলি ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস। এখানে তো বোন ম্যারো ফ্যাগোসাইট গুলো এগুলোকে এনগালফ করে, ডিস্ট্রয় করে, তো এই ডিস্ট্রয় করার পর তো আয়রন গুলো বোন ম্যারো ফ্যাগোসাইট মানে ফ্যাগোসাইটে ডিপোজিট থাকে, এই জন্য তো ফেরিটিনটা বেড়ে যায় আসলে। তো ফেরিটিন বেড়ে গেলে আমরা একটা কথা জানি, যে ট্রান্সফারিন কি হয়, কমে যায়। ট্রান্সফারিন কমে যাওয়া মানে টিআইবিসি কমে যাওয়া, ঠিক আছে, এটা অনেক বই নর্মালও লিখেছে। তো কমে যায় ট্রান্সফারিন, যার কারণে টিআইবিসিটা কমে যায়। এখন ট্রান্সফারিন কারো কমে গেল, আবার আয়রন বেড়ে গেল, উল্টা ঘটনা ঘটলো না? একটা যে ট্রান্সফারিন 100টা ছিল, সেটা হয়ে গেল 50টা, আয়রন ধরা যাচ্ছিল 20টা, সেটা হয়ে গেল 30টা, তাহলে 30টা এখন, বা আয়রন 20টা থেকে হয়ে গেল 40টা। তো 100টা ট্রান্সফারিন এদিকে ছিল, ধরা যাক নর্মালি যদি ধরলাম 100টা ট্রান্সফারিন 33টা আয়রন, মানে বোঝার সুবিধার্থে, তাহলে 33টা আয়রন 33টা ট্রান্সফারিনের সাথে বাইন্ড করে থাকলো, তাহলে 33% আয়রন স্যাচুরেশন। এখন ট্রান্সফারিন কমে গেল, 50টা হয়ে গেল, আয়রন আবার বেড়ে গেল, 40 হয়ে গেল, তাহলে 50টা ট্রান্সফারিনের মধ্যে 40টা ট্রান্সফারিনের সাথে আয়রন বাইন্ড করলো, তাহলে পার্সেন্টেজ কত হইলো, 80%, মানে স্যাচুরেশনটা বেড়ে গেল, মূল কথা হচ্ছে এটা। তাহলে পার্সেন্ট স্যাচুরেশনটা বেড়ে যাবে, অথবা সবগুলো ঘটনায় দীর্ঘস্থিতি লিখেছে নর্মাল থাকতে পারে, অথবা থাকতে পারে, সেটা ওই একই ব্যাখ্যা। তাহলে এইটা আমরা মনে রাখলাম সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে কেন হইলো। আর থ্যালাসেমিয়াতে সবগুলো রেঞ্জ নর্মাল থাকে, এটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই, যদি না থ্যালাসেমিয়াতে রিপিটেড ট্রান্সফিউশন করা হয় তাহলে নর্মালি থাকবে, রিপিটেড ট্রান্সফিউশন করলে তো আয়রন ওভারলোড হবে।
তো এই মোটামুটি আজকের কথা। ভালো লাগলে ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাকে ফলো করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।